হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএনএস এডুকেশন। তো আজকের যে সাবজেক্ট এখানে আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে গিয়ে ফিজিক্স। আজকে আমরা শিখবো ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার, অর্থাৎ হচ্ছে গিয়ে মাস, ওয়েট অ্যান্ড এনার্জি, ভর, ভার, শক্তি। তোমরা সবাইগুলো আর কি মাধ্যমিক স্তরে শিখে এসছো, আরও একবার ঝালিয়ে নেওয়া। চলো আমরা দেখে নিচ্ছি কী আছে। প্রথম হচ্ছে ভর। ভর আমরা বলবো কোনটাকে? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ আছে তাকে আমরা বলবো হচ্ছে ওই বস্তুর ভর। অর্থাৎ কোনো একটা বস্তু যতখানি পদার্থ নিয়ে তৈরি, ওই বস্তুর ভেতরে যতখানি পদার্থ আছে তাকে আমরা বলবো ভর বলবো। ভেরি সিম্পল। আর ভারটা কি? কোনো একটা বস্তুকে যে পরিমাণ বলের সাহায্যে পৃথিবী টানছে, মানে পৃথিবীতে সমস্ত বস্তুকে টানছে, তো যে বল দিয়ে পৃথিবী টানছে তার নিজের কেন্দ্রের দিকে, তাকে সেই বলটাকে আমরা বলবো হচ্ছে ভার। ওকে। আর হচ্ছে এবার বলবো যে পদার্থ কি? তো যার ভর বা ওজন আছে, যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার আয়তন আছে, তাকে আমরা বলবো হচ্ছে পদার্থ। কিন্তু এমন নয় যে ইন্দ্রিয়গ্রাহ্য হলেই সেটা পদার্থ হবে, এমনটা কিন্তু না হওয়া সম্ভব। যেমন দেখো উত্তাপ, মানে তাপ আর কি, ওটা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য, অথচ ওর কোনো আয়তন নেই, ভর বা ওজনও নেই, ফলে ওটা কিন্তু কোনো পদার্থ নয়, ওটা একটা শক্তি। অর্থাৎ শক্তি কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য হওয়া সম্ভব, ইলেকট্রিক কারেন্ট শক্তি। অর্থাৎ এটি ইন্দ্রিয়গ্রাহ্য, কিন্তু এর কোনো ভর বা ওজন নেই, কোনো আয়তনও নেই, ফলে এটি কিন্তু পদার্থ নয়, এটা হচ্ছে একটা শক্তি। এবার আসবো হচ্ছে কি বস্তুতে। বস্তুটা কি? যেমন ধরো সোনা, রূপা, তামা, লোহা সব হচ্ছে এগুলো পদার্থ, উপাদান। এবার যখন ওই পদার্থ দিয়ে কোনো কিছু তৈরি করব, যার একটা নির্দিষ্ট একটা আকৃতি আসবে, আকার আসবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে বস্তু। যেমন ধরো কাঠ হচ্ছে একটা উপাদান, একটা পদার্থ। এবার তুমি কাঠ দিয়ে চেয়ার তৈরি করলে, কাঠ দিয়ে টেবিল তৈরি করলে, কাঠ দিয়ে সেলফ তৈরি করলে, তখন সেগুলো হবে এক একটা হচ্ছে বস্তু। আবার ধরো লোহা হচ্ছে একটা পদার্থ, কিন্তু যখন তুমি লোহা দিয়ে অনেক কিছু তৈরি করবে, কিছু একটা জিনিস, যেমন ধরো লোহার সেলফ তৈরি করলে, লোহা দিয়ে তুমি কোনো যন্ত্রাংশ তৈরি করলে, গাড়ি তৈরি করলে, লোহা দিয়ে রড তৈরি করলে, তখন সেগুলো কিন্তু হবে একটা বস্তু। অর্থাৎ পদার্থ আর বস্তুর মধ্যে কিন্তু তফাৎ আছে, সমস্ত পদার্থ মাত্র কিন্তু বস্তু নয়। অর্থাৎ যখন সেটাকে আমরা একটা নির্দিষ্ট আকারে আনবো, আমাদের ব্যবহারযোগ্য কোনো একটা বস্তুতে রূপান্তরিত করব, তখন তাকে আমরা বলবো হচ্ছে বস্তু। কিন্তু সমস্ত বস্তুই কিন্তু পদার্থ দিয়ে তৈরি হয়, কেননা পদার্থ ছাড়া কিন্তু বস্তুকে তৈরি করা যায় না। এবারে জানবো হচ্ছে অভিকর্ষ কি আর অভিকর্ষজ ত্বরণ কি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু পরস্পর যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যত কিছু দেখছো, যা কিছু দেখছো বা দেখছো না, যা চোখের বাইরে আছে, সবাই কিন্তু একে অপরকে আকর্ষণ করছে। ঠিক আছে? তাহলে এই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ। ঠিক আছে? এবার যখন নাকি এই আকর্ষণ, এই মহাকর্ষটা আমরা পৃথিবীর সাপেক্ষে প্রয়োগ করছি, তখন তার নাম দিচ্ছি আমরা অভিকর্ষ। অর্থাৎ অভিকর্ষ হচ্ছে আসলে পৃথিবীর মহাকর্ষ। তাহলে এই পৃথিবী, বিশ্ব সংসারে যত রকমের বস্তু আছে, প্রত্যেকে কিন্তু একে অপরের সঙ্গে আকর্ষণ অনুভব করছে, কিন্তু এটা এতটাই নগণ্যমান যে আমরা কিন্তু সেটা অনুভব করতে পারি না। ঠিক আছে? তাহলে যখন নাকি মহাকর্ষ বলটা আমরা আবার পৃথিবীর ক্ষেত্রে আমরা প্রয়োগ করব, তখন সেই বলটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। অর্থাৎ তাহলে অভিকর্ষটা কি? যে বল দিয়ে কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানছে, সেই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। ঠিক আছে? তাহলে অভিকর্ষ ব্যাপারটা কি? পৃথিবীর বল। ওকে। যেমন ধরো কোনো একটা, আমি যদি এখন এই কলমটাকে ছেড়ে দিই, এটা কিন্তু নিচের দিকে এসে পড়বে। অর্থাৎ তাহলে এইটা টানছে পৃথিবীর আকর্ষণ বল। তো ওই পৃথিবীর যে আকর্ষণ বলের জন্য এটা নিচের দিকে নেমে যাচ্ছে, ওই আকর্ষণ বলটাকে আমরা বলবো হচ্ছে পৃথিবীর অভিকর্ষ। ক্লিয়ার? যাবো কি অভিকর্ষজ ত্বরণ কি? যখন কোনো বস্তু ওপর থেকে নিচের দিকে পড়তে থাকে, তখন বস্তুটার বেগ একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে। অর্থাৎ যতখানি নিচের দিকে নেমে আসবে, ওর বেগ তত বাড়বে। অর্থাৎ ওপরে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যদি নেমে আসতো, 1 মিটার পার সেকেন্ড বেগে যদি ওপর থেকে নেমে আসতো, হয়তো এখানে ওটা আরেকটু বৃদ্ধি পাবে, তার নিচে আরেকটু বৃদ্ধি হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় অন্তর কিন্তু ওর কিন্তু গতি বেগটা ক্রমশ বাড়বে। তো একটা ত্বরণের সৃষ্টি হবে। অর্থাৎ অভিকর্ষ বলের সাহায্যে যখন কিনা কোনো বস্তুর মধ্যে একটা ত্বরণের সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষর মাধ্যমে ত্বরণটা সৃষ্টি হচ্ছে, তাই এর নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষকে আরেকটা উদাহরণ আমরা দেখতে পাই। যেমন ধরো আমরা যখন কিনা হাই জাম্প দেই, তখন ওই হাই জাম্প দেওয়ার সময় যদি আমাদের পৃথিবীর এই অভিকর্ষ না থাকতো, তাহলে আসছে হয়তো এখানে ফিরে আসতো না। একটা হাই জাম্প দেওয়ার জন্য লাফ মারতো, লাফ মেরে ওপরে। ঠিক আছে? সে নিচের দিকে আর নামতোই না। অর্থাৎ এই যে কোনো বস্তুকে, কোনো আমরা যে ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আমরা ব্যাট দিয়ে মারছি, বলটা আকাশে উড়ে যাচ্ছে, আবার এসে
পড়ছে সবটা কিন্তু হচ্ছে অভিকর্ষ বলের জন্যই হচ্ছে, বা যে কারণে আমরা হচ্ছে স্কিপিং করছি, লাফ দড়িয়ে আমরা এখানে খেলছি আর লাফাচ্ছি নামছি, অভিকর্ষ বল। যদি না থাকতো ওপর দিকে উঠতাম ঝপ করে। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। আর অভিকর্ষ ত্বরণটা কি দেখবে, যখন কোনো কিছু ওপর থেকে পড়তে শুরু করে তখন দেখবে তার বেগ ক্রমশ বাড়ে। একটা উদাহরণ দিই, ক্যাম্বিস বল হোক, ডিউস বল হোক, যে কোনো একটা বল তুমি যদি ওপর দিকে ছুড়ে দাও, ওরা দেখবে যখন ওপর দিকে উঠতে যখন শুরু করে, ওরা একসময় দেখবে যে ফার্স্ট যখন তুমি ছুটছো তখন ওর স্পিড থাকে সব থেকে ম্যাক্সিমাম। যখন ওপর দিকে উঠতে শুরু করে একটা টাইমে কিন্তু স্থির হয় আবার সেদিন নামতে শুরু করে, এবং যেই মুহূর্তে স্থির হলো তখন তো বেগ হচ্ছে শূন্য হয়ে যায়। এবার যত নামতে যখন ও নেমে আসতে থাকে তখন যত ও নামবে তত কিন্তু ওর বেগটা ক্রমশ বাড়বে। অর্থাৎ এবার যেই মুহূর্তে তোমার হাতে আসবে ওটা, তখন ওর ম্যাক্সিমাম বেগ তুমি আটকাচ্ছ। ওকে, তাহলে কি ওর বেগ কিন্তু ওপরে ওই টপ যে পয়েন্ট অবধি উঠেছিল ওখানে গিয়ে ওর বেগ হবে 0, এবং সেখান থেকে আবার ও কিন্তু ক্রমশ একটা ত্বরণ নিয়ে একটা বেগ, ও ক্রমশ একটা বেগের বৃদ্ধি নিয়েও কিন্তু আবার উপর থেকে নিচের দিকে আসতে শুরু করবে, এবং তুমি যখন আটকাচ্ছ হাতে ওটা তখন ম্যাক্সিমাম বেগে তোমাকে ধাক্কা মারছে, যেখানে আমাদের হাতটা একটু ব্যথা লাগে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। এবার এই অভিকর্ষ ত্বরণকে হচ্ছে আমরা প্রকাশ করি ছোট হাতের জি অক্ষর দিয়ে, স্মল জি। ওকে, আর যেহেতু এটা হচ্ছে একটা ত্বরণ, বেগ নয়, সে কারণে এর কিন্তু এককের সময় হবে সেকেন্ড স্কোয়ার, মানে এর যে ভ্যালু এটা হচ্ছে সিজিএস যে উপায় আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে হচ্ছে গিয়ে সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআইতে হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর সিজিএস এর যে ভ্যালু হয় সেটা হবে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এসআইতে এর ভ্যালুটা হবে হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা হচ্ছে সিজিএসে হচ্ছে 981 সেমি পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ওর গতিবেগ 981 সেমি করে বৃদ্ধি পাবে। আর এসআইতে ঐক্যটা হচ্ছে গিয়ে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে ওর বেগটা হচ্ছে 9.81 মিটার করে বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে আসলে বেগের পরিবর্তনের হার, বেগটা কী হারে পাল্টাচ্ছে, প্রতি সেকেন্ডে বেগটা কী হারে চেঞ্জ হচ্ছে, ওটা হচ্ছে ওর ত্বরণের ভ্যালু, ওটা হচ্ছে ওর ত্বরণের ভ্যালু। তাহলে এই ছিল আজকে আমাদের অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আবার এই অভিকর্ষজ ত্বরণের যে ভ্যালু সেটা কিন্তু সব জায়গায় কিন্তু এক নয়, পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে কিন্তু অভিকর্ষজ ত্বরণের যে মান হয় সেটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়, পৃথিবীর সর্বত্র কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান এক নয়। ওকে, এই নিয়ে আমি আবার পরে একটু আলোচনা করব। এবার দেখব স্বকীয় ধর্ম ব্যাপারটা আসলে কী। স্বকীয় অর্থ হচ্ছে নিজস্ব ধর্ম, মানে মৌলিক ধর্ম একদম পুরো। তো এটা কী জন্য হয়, মানে কাকে বলবো, ভরকে না ভারকে? বলবো হচ্ছে ভরকে। কী জন্য? ভর ব্যাপারটা হচ্ছে কোনো পদার্থের এমন একটা ধর্ম যেটা হচ্ছে কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ সেই কোনো পদার্থকে বা কোনো বস্তুকে তুমি যে অবস্থায় নাও না কেন তার ভরের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। সে তুমি উত্তাপ দাও, আগুনে প্রচণ্ড গরম করে দাও, তাকে চুম্বক রূপান্তরিত করে দাও, তাকে অন্য স্থানে নিয়ে যাও, তাকে পাহাড়ের উচ্চতা তুমি নিয়ে যাও, তাকে তুমি সমুদ্রের গভীরে তুমি নিয়ে যাও, তাকে আগুনে ফেলে দাও, তাকে চুম্বকে পরিণত করে দাও, তাকে মহাশূন্যে নিয়ে যাও, তাকে কৃত্রিম উপগ্রহে নিয়ে যাও, যেখানে তুমি নাও না কেন ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জন্য ভরটা হচ্ছে কোনো পদার্থের স্বকীয় ধর্ম। অপরদিকে যে ওজন থাকে, ওজন কিন্তু হচ্ছে সেই স্থানের ওপরে নির্ভরশীল, সেই স্থানটি পৃথিবীর কেন্দ্র থেকে কতখানি দূরে। অর্থাৎ যেহেতু ওজনটা একটা বল, আসলে ওজনটা কি, যে বলে পৃথিবী কোনো বস্তুকে টানছে তার নিজের দিকে, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষ বল। তাহলে পৃথিবীর অভিকর্ষ বল তো ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন উচ্চতা অনুযায়ী ওটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ফলে যখন কোনো বস্তুকে আমি স্থান পরিবর্তন করাবো তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার সেই একই বস্তুর ওজনেরও চেঞ্জ হবে। তাকে রাখো ভূপৃষ্ঠে, তার উচ্চতা তার হচ্ছে ওজনটা একরকম, তাকে নিয়ে যাওয়া হচ্ছে পাহাড়ের উপরে, তার ওজনটা অন্যরকম, বা তাকে নিয়ে যাওয়া কোনো কৃত্রিম উপগ্রহে, তার ওজনটা অন্যরকম, অথবা তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো মহাশূন্যে, তার ওজনটা কিন্তু অন্যরকম। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা কি, যে স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওজনে চেঞ্জ হচ্ছে, ফলে সেটাকে আমি কখনোই স্বকীয় ধর্ম বলবো না। ঠিক আছে, তাহলে স্বকীয় ধর্ম হচ্ছে বলবো কোনটাকে, বলবো হচ্ছে ভরকে। ভরটা কখনোই চেঞ্জ করা যায় না, চেঞ্জ হয় না, অর্থাৎ অবস্থার বা অবস্থান যে কোনো অবস্থা তুমি পরিবর্তন করো না কেন ভরের চেঞ্জ হয় না, তাই ভরটা হচ্ছে একটা স্বকীয় ধর্ম। ওকে,
এবার জানবো যে ভর এবং ভারের মধ্যে সম্পর্কটা কি। ভর এবং ভারের সম্পর্কটা হচ্ছে কীরকম। দেখো, এমনিতে হচ্ছে ওজন, যেটা হচ্ছে ভার আমরা বলি, ওজনকে আমরা লিখতে পারি ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ ভর বলতে কোনো একটা বস্তু, ওকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা কি, পৃথিবী সেই বস্তুকে যে হারে আকর্ষণ করছে তা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে যদি আমরা কোনো বস্তুর ভরের সঙ্গে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণকে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা সেই বস্তুর ওই স্থানে ওজনটা কী হবে ওটা আমরা পেয়ে যাব। আবার দেখো, নিউটনের যে সূত্র আছে সেখান থেকে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ। এবার এক্ষেত্রে ওজনটা কিন্তু আসলে একটা বল। ওজনটা কি, পৃথিবী যে বল দিয়ে টানছে একটা হচ্ছে ওটা হচ্ছে একটা আসলে বল। তাহলে পৃথিবী যে বল দিয়ে টানছে ওটা হচ্ছে বল, তাহলে ওজনটা হচ্ছে একটা আসলে বল। এখানে যে পি গেল এমটা হচ্ছে ভর, এফ হচ্ছে এখানে ত্বরণ। কিন্তু ওজনের ক্ষেত্রে কি হচ্ছে, এফটা হচ্ছে আসলে অভিকর্ষজ ত্বরণ। ব্যাপারটা কিন্তু একই। নিউটনের সূত্র যেমন হচ্ছে পি ইকুয়াল টু এম এর, ঠিক সেম রুল অ্যাপ্লাই করে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, যেখানে ডাব্লিউ হচ্ছে আসলে ভার বা ওজন, এমটা হচ্ছে ভর, আর জি হচ্ছে গিয়ে ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে সূত্রটা আসলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ ভার ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ ওজন ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে এর থেকে আমরা আন্দাজ করতে পারি যে যদি কোনো বস্তুর ভরকে বাড়ানো হয়, যে বস্তুর ভর যত বেশি হবে তার ওজন তত বেশি হবে, অন্তত সেই স্থানটাতে। কী জন্য? কেননা ভার হচ্ছে অল টাইম ভরের সঙ্গে জি এর গুণ। এইবার ভর যদি এখানে 2 হয় তাহলে এর ওজন হচ্ছে গিয়ে হয়ে গেল 2g। ভর যদি হয় 6, তাহলে 6 ইন্টু জি মানে 6g। অর্থাৎ যত আমার ভরের মান বাড়বে ওজন তত বাড়বে। ক্লিয়ার না? তাহলে মানে যে বস্তুর ভর যত বেশি তার ওজন তত বেশি হবে। অর্থাৎ যে বস্তুর মধ্যে যত পদার্থ বেশি থাকবে তার ওজন তত বেশি হবে। ক্লিয়ার? অর্থাৎ এই জন্যে বলি কি, বেশি পরিমাণ পদার্থ থাকা বস্তুর ওজনটা অনেক বেশি হয়। কী জন্য হয়? ডাব্লিউ ইকুয়াল টু এম জি, অর্থাৎ সেই বস্তুর মধ্যে পদার্থের পরিমাণটা বেশি, ভরের পরিমাণটা বেশি, তাই তার ওজনটা হচ্ছে বেশি হবে। এবারে জানবো ওজনের একক কি। ওজনের একক হচ্ছে আসলে 2 রকমের হয়। একটা হয় হচ্ছে পরম একক, আর একটা হয় হচ্ছে অভিকর্ষীয় একক। ঠিক আছে? পরম এককের বেলায় সেটা কি আসে, সিজিএসে আসবে হচ্ছে ডাইন, আর এসআইতে আসবে হচ্ছে নিউটন। ওকে, সিজিএসে আসবে হচ্ছে ডাইন এবং এসআইতে আসবে হচ্ছে নিউটন। যেহেতু ভার বা ওজনটা হচ্ছে আসলে বল, ফলে বলের যা একক হয় ঠিক সেম এককটা হবে হচ্ছে ওজনের ক্ষেত্রে পরম একক যখন হবে ওটা। অর্থাৎ ওজনের পরম একক এবং বলের একক হচ্ছে আসলে একই, সিজিএসে ডাইন আর এসআইতে হচ্ছে গিয়ে নিউটন। অপরদিকে আবার কিন্তু অভিকর্ষীয় যখন এককটা হবে তখন কিন্তু আমরা সিজিএসে বলবো যে গ্রাম ভার, মানে ভরের যে সিজিএস একক ওর সঙ্গে শুধু ভার শব্দটি যোগ করব। আবার যখন নাকি এসআই এককে আনবো তখন ভরের যে এসআই একক তার সঙ্গে শুধু ভার শব্দটি যোগ করবো। অর্থাৎ ভরের এসআই একক কী হয়, কিলোগ্রাম হয়, এক্ষেত্রে হবে কিলোগ্রাম ভার। অর্থাৎ ভেরি সিম্পল, ভরের ওজন, ভর এবং ওজন উভয়ের কিন্তু এককটা শুনতে এক, শুধুমাত্র ভার যোগ হবে ওজনের সময়। অর্থাৎ ভরের যেমন হচ্ছে শুধুমাত্র গ্রাম, এর হবে হচ্ছে গ্রাম ভার, আর ওজন যেমন যখন আবার এসআইতে আসবে ওটা, এসআইতে কী হবে, এসআইতে হচ্ছে ভরের ক্ষেত্রে হচ্ছে কিলোগ্রাম, ওজন হবে ওটা কিলোগ্রাম ভার। ভেরি সিম্পল। এবার দেখবো যে ওজন কিভাবে পরিবর্তন হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন স্থানে তো ওজন তো চেঞ্জ হবেই, তো সেই চেঞ্জ হওয়ার ধরনটা কীরকম হবে এটা আমরা একবার দেখব। যখন নাকি ভূপৃষ্ঠ থেকে ওপরে যখন যাওয়া হবে, এবার যতই আমরা ভূপৃষ্ঠ থেকে ওপর দিয়ে উঠব তত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলটা তত কমে যাবে। আমরা যত ওপর দিকে উঠতে শুরু করব তত হচ্ছে অভিকর্ষ বলটা কমে যাবে। এবার অভিকর্ষ বলটা কমে গেলে পরে তার ওজনটাও কিন্তু কমে যাবে, যেহেতু ওজনটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ বল, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এবার অভিকর্ষ বল কমা মানে অভিকর্ষ ত্বরণটাও কমে গেল। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, যে যত আমরা ওপরে উঠব তত সেই বস্তুর অভিকর্ষজ ত্বরণের মানটা কমে যাবে, ফলে সেখানে কিন্তু বস্তু ওজনটাও কমে যাবে। এই কারণে হচ্ছে সমতল থেকে পাহাড়ে গেলে পরে বস্তু ওজনটা অনেক কমে যায়। এবার দেখবো হচ্ছে ভূগর্ভে গেলে পরে কী হয়। যদি আমরা ভূপৃষ্ঠ থেকে আমরা ক্রমশ তলার দিকে যাওয়া শুরু করি, ঠিক সেম হয়। ওপর দিকে উঠলে পরে যে ধরনের বিষয়টি হয় নিচ দিক গেলেও কিন্তু ঠিক সেমই হবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা ক্রমশ কমতে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বস্তুর ওজনটা ক্রমশ কমতেই থাকবে।
তাহলে পরে কোনো বস্তুর ওজন সবথেকে বেশি কোথায় হবে, হবে হচ্ছে বেশি ভূপৃষ্ঠে। ওকে, ভূপৃষ্ঠের ওপরে উঠলে পরে আমার ওজন ক্রমশ কমবে, আবার নিচ দিকেও কিন্তু ওজন ক্রমশ কমেই যাবে। একমাত্র ভূপৃষ্ঠেই ওই বস্তুর ওজন সবচেয়ে বেশি হবে। এবং নিচ দিকে যদি আমরা যাই তাহলে একেবারে পৃথিবীর কেন্দ্রে গিয়ে কিন্তু ওই বস্তুর ওজনটা শূন্য হবে। ঠিক আছে। নাম্বার 3-তে আছে কি পৃথিবীর আকৃতির জন্য। পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, মানে ধরা হয় যে পৃথিবীর আকৃতি হচ্ছে ওপর নিচটা হচ্ছে ওপর নিচ একটুখানি চাপা হবে, এবং পৃথিবী যেহেতু ক্রমশ আবর্তন করছে সে কারণে ওর হচ্ছে দু সাইডটা একটুখানি স্ফীত হবে, অর্থাৎ অনেকটা আজকে এমন টাইপের, মানে অ্যাকচুয়ালি এমন নয়, না হয়ে এটা একটুখানি চাপা এই দুটো, এবং এটা একটুখানি ফোলা। ওকে, অর্থাৎ আমার হচ্ছে এই টাইপের, ক্লিয়ার? অর্থাৎ আমার ওপর নিচ চাপা আছে এবং এ পাশটা হচ্ছে ছড়ানো আছে। তো এমন যে আকৃতি, ফলে কি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের থেকে কিন্তু এর ডিস্টেন্সটা হচ্ছে অনেকখানি, এটা হচ্ছে অনেকখানি সামনে। ফলে যখন নাকি ওকে এই বিষুব অঞ্চলে নিয়ে যাওয়া হয় নিরক্ষীয় রেখাতে, তখন সেটা হচ্ছে সবচেয়ে দূরের অবস্থান হয়। ফলে তখন তো ওজন সব থেকে কমে যায়। কিন্তু অপর দিকে যখন উত্তর দিক বা দক্ষিণ মেরুতে নিয়ে আসা হয়, তখন কিন্তু সেই অঞ্চলগুলো হচ্ছে পৃথিবীর কেন্দ্রের থেকে অনেকখানি সামনে, ফলে সেখানে ওজনটা আবার বেশি হবে। পৃথিবীর যে আকৃতি, এর জন্য কিন্তু একই বস্তুর ওজন, একই ভরের কোনো বস্তুর ওজন মেরু অঞ্চলে বা বিষুব অঞ্চলে কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যেহেতু ওদের দূরত্ব হচ্ছে পৃথিবীর কেন্দ্রের থেকে সমান নয়। এবার আসবো হচ্ছে আহ্নিক গতির জন্য। আহ্নিক গতির জন্য কি হয়, যে পৃথিবী তো নিজের অক্ষের ওপরে, নিজের কক্ষের ওপরে একা একা আবর্তন করছে। এই আবর্তন করার জন্য কোনো বস্তু যখন পৃথিবীর গায়ে থাকে, যারা আছে আর কি, ওদের ওই পৃথিবীর গতির জন্য ওদের একটা বস্তুর ওজনটা কমে যায়। একমাত্র এই মেরু অঞ্চল দুখানাতে হচ্ছে আবর্তনটা হয় সবচেয়ে অল্প হয়, অর্থাৎ যেহেতু ওটা সেন্টার। ওকে, এই দুটো হচ্ছে আমার সেন্টার, একে হচ্ছে কেন্দ্র করে ঘুরছে। এর ফলে কি হচ্ছে, এই দুই পয়েন্টে হচ্ছে সবচেয়ে স্পিডটা হচ্ছে কম, যেহেতু ওর যে বৃত্তচাপ অঞ্চলটা ওটা হচ্ছে ছোট। যত নিচ দিকে নামবো তত হচ্ছে ওর বৃত্তটা ক্রমশ হচ্ছে বৃদ্ধি পাবে, আবার গিয়ে একসময় এখানে কমে যাবে। ফলে সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্ততে হচ্ছে সব থেকে ওর ঘূর্ণন বেগটা হচ্ছে কম, ফলে সেখানে কিন্তু বস্তু ওজনটা হচ্ছে বেশি হয়। এবং যেখানে যে ঘূর্ণন বেগটা হচ্ছে বেশি হয়, অর্থাৎ বিষুব অঞ্চলে, সেখানে কিন্তু ওর ওজনটা হচ্ছে কমে যায়। তাহলে এই যে পৃথিবীর আকৃতি এবং আহ্নিক গতির জন্য, যে দুটোর জন্যই কিন্তু একই ফল, অর্থাৎ আকৃতির জন্য যেমন কিনা মেরু দুই অঞ্চলে ওজনটি বৃদ্ধি পায়, মানে যেহেতু এটা সামনে আছে ওজনটা বৃদ্ধি পায়, ঠিক সেইভাবে আহ্নিক গতির জন্য কিন্তু এদের এই মেরু অঞ্চলে কিন্তু ওজনটা বৃদ্ধি পায়। আবার আকৃতির জন্য যেমন কিনা দুই এই নিরক্ষীয় রেখার ওপর অঞ্চলে, মানে বিষুব অঞ্চলে যেমন কিনা ওদের ওজনটা কমে যায়, ঠিক সেইভাবে কিন্তু এই আহ্নিক গতির জন্য কিন্তু এই দুই অঞ্চলে কিন্তু ওদের ওজনটা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এই দুটো কিন্তু ফল একই। আর আসছে হচ্ছে অন্য গ্রহ বা নক্ষত্র। যে সমস্ত গ্রহ নক্ষত্রের ভর, মানে ওদের নিজস্ব ভর হচ্ছে বেশি, ওদের মহাকর্ষ বল হবে অনেক বেশি হবে, অর্থাৎ ওদের অভিকর্ষটা হচ্ছে বেশি হবে। আবার যাদের, মানে যে নক্ষত্র বা গ্রহের আবার নিজস্ব ভর কম, ওদের মহাকর্ষ বলটাও কম হবে, অর্থাৎ ওদের অভিকর্ষ বলটাও কম হবে। তাই যদি কোনো বস্তুকে পৃথিবীর থেকে চাঁদে নিয়ে যাওয়া হয়, চাঁদের যে নিজস্ব ভর ওটা হচ্ছে পৃথিবীর ভরের 6/1 ফলে সেখানে যদি যাওয়া হয় তখন সেখানে বস্তুর অভিকর্ষটা 6/1 হয়, অর্থাৎ ওক্ষেত্রে বস্তুর ওজনটা 6/1 হয়ে যায়, মানে 6 গুণ কমে যায়। ওকে, আবার যদি সেই একই বস্তুকে নিয়ে যাওয়া হয় সূর্যের পৃষ্ঠে, সূর্য আবার মহাকর্ষ হচ্ছে পৃথিবীর মহাকর্ষের 27 গুণ। ফলে যখন কোনো বস্তুকে আমি, যদি কখনো সম্ভব হয় যে পৃথিবী থেকে সূর্যের পৃষ্ঠে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সেখানে ওই বস্তুর ওজনটা 27 গুণ বৃদ্ধি হবে। অর্থাৎ একই বস্তুর, একই ভরের কোনো বস্তুর ভিন্ন ভিন্ন গ্রহ, উপগ্রহ বা নক্ষত্র নিয়ে যাওয়া যদি হয়, তাহলে পরে সেখানকার যে মহাকর্ষ বা অভিকর্ষ, তার ভিত্তিতে কিন্তু সেই বস্তুর ওজনটা চেঞ্জ হবে। তাই এই জন্য আমরা যে বলি যে ওজন হচ্ছে সর্বদাই পরিবর্তনশীল।